সন্ধ্যায় বিভিন্ন রঙিন লাইটে চারপাশ আরও মুখরিত লাগছে। তাসিফ ভাইয়া এলো রাতে, সবাই মিলে স্টেজে উঠে কেক কাটলো, ছবি তুললো, সবাই নাচানাচি করছে, মজা করছে। রাদীপ ভাইয়া ফরেন থেকে এসে গিয়েছেন। ওনার একমাত্র শালার বিয়ে উপলক্ষে কিছুদিন ছুটি নিয়েছেন কাজ থেকে। সব কিছু ভালোভাবেই চলছে। সাদীপ ভাইয়া আমার সাথে হেসে হেসে অনেক ছবি তুলছেন, কিন্তু একটা কথাও বলেনি আমার সাথে। আপনি কি খুশি না? আমার সাথে কথা বলছেন না কেন? আমার কথায় উনি আমার দিকে ফিরলেন, এক নজর আমার দিকে তাকিয়ে আমার গা ঘেঁষে বসলেন। আমি অবাক চোখে তাকাতেই খেয়াল করলাম উনি আমার জামার পিছে হাত ঢুকিয়ে দিয়ে জোরে একটা খোঁচা দিলেন। আমি চোখ বুজে নিলাম। হঠাৎ কানে ওনার শব্দ ভেসে এলো, পাগল করেছে তো অনেক আগে, ইচ্ছে তো করছে তোমার বডির প্রত্যেকটা পার্ট এই আমার নিশান বসিয়ে দিই। আমার রাগ এখনো কমেনি। আমার ভাবতে অবাক লাগছে, তুমি আমাকে দেরিতে বিয়ে করতে চেয়েছো। এতদিন মুখে একটা কথা কি দেখতেও এলেন না, আর এখন কি বেশরম কথা বলছে। আর তাকালাম না ওনার দিকে, চুপচাপ সবার সাথে এনজয় করছি অনুষ্ঠানের লাস্ট দিকে খাবার খেয়ে সবাই একসাথে নাচতেই আরম্ভ করলো। আমি আস্তে আস্তে নাচতে লাগলাম, অবশ্য হাত নাড়াচ্ছি শুধু। সাদীপ ভাই এতক্ষণ ওনার ফ্রেন্ড আর ভাইদের সাথে নাচছিলেন। উনিও যে এত ভালো নাচতে পারেন সেটা আমার জানা ছিল না। হঠাৎ কোমরে কারো স্পর্শে কেঁপে উঠলাম। পিছে ফিরতে দেখলাম সাদীপ ভাইয়া আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। আশপাশ তাকিয়ে দেখলাম সবাই যার যার তালে নাচ করছে। আমি ওনার দিকে ছুটতে চাইলে উনি আমাকে ওনার সাথে আরও জোরে মিশিয়ে নিলেন। আস্তে আস্তে কোমর দুলিয়ে উনি আমাকে নিয়ে গানের সাথে তাল মিলিয়ে নাচতে আরম্ভ করলেন। আমি ওনার দিকে তাকাতেই সাদীপ ভাইয়া আমাকে এক চোখ টিপ দিয়ে আমার একদম কাছে এসে বললেন, পরশু বিয়ে, এরপর থেকে বুঝবে তোমার জামাইয়ের অত্যাচার কেমন হয়। আমি কিন্তু এখনও রেগে আছি তোমার উপরে। নাচানাচি করছি বলে ভেবে বসে দেখো না যে আমি এখনও স্বাভাবিক হয়েছি তোমার সাথে। আমি জাস্ট আমার বউয়ের সাথে মুহূর্তটা ফিল করছি। তোমার সাথে হিসাব নিকাশ পরে হবে। কথাগুলো বলেই সাদীপ ভাই আমার হাতের মাঝে নিজের হাত দিয়ে চেপে ধরলেন। এরপরে সাথে সাথেই আমার কপালে ওনার ঠোঁট ছোঁয়ালেন। আর আমি ওনার কথা আর কাজ থেকে পুরোই কনফিউজ। সাদীপ ভাই আমার উপর রেগে আছে বলছেন, আবার আমার সাথেই রোমান্স করছেন। এই মানুষটাকে বুঝে ওঠা সত্যিই অনেক মুশকিল। আল্লাহ যে কী দিয়ে বানিয়েছেন ওনাকে সেটা আল্লাহই ভালো জানেন। হলুদের অনুষ্ঠান থেকে বাসায় ফিরতে রাত 3টে বেজে গেল। ভারী ড্রেস গয়না খুলে দ্রুত ফ্রেশ হয়ে গেঞ্জি প্লাজো পরেছিলাম। হাজার দামি ভারী ড্রেস পরি না কেন, একমাত্র শান্তি লাগে এই ঢোলা গেঞ্জি আর প্লাজোতে। বিছানায় গা এলিয়ে দিতেই একরকম শান্তি লাগছিল। চোখ বন্ধ করা মাত্রই আজকে সব কিছু চোখে ভেসে উঠছে। সব কিছুই একটা ঘোর আর স্বপ্নের মতন লাগছে। সাদীপ ভাইয়ার হাসি মাখা মুখটা ভেসে আসতেই মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। কিন্তু ওনার মুখে শাস্তির কথা শুনে মনটা আবার কেঁপে উঠল। উনি কী ধরনের শাস্তির কথা বলছেন তা আমি অনেক ভালো করেই বুঝেছি। এসব কথা ভাবতেই লজ্জায় আমার গাল জ্বলছে। পরক্ষণে উনি আমার সাথে ভালোভাবে কথা বললেন না। এই কথাটা ভাবতেই মনে কষ্ট হানা দিল। যাক, এই লোককে নিয়ে আর ভাবা যাবে না। সুখ, হাসি, কান্না, দুঃখ সব কিছুই ঘিরে এই লোক আমার অস্বস্তিতে মিশে গিয়েছে। না বলুক কথা, তাও তো উনি আমার হয়ে যাবেন সারা জীবনের জন্য। এমনটা হাজার কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম। পরের দিন বাসায় হইচই শুনে ঘুম ভেঙে গেল। বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে দেখলাম 12টা বাজে। বা বেশ ঘুমিয়েছি। এফবিতে লগ ইন করতে আমার আর সাদীপ ভাইয়ের হলুদের ছবি দেখতে পেলাম। কোনো এক নিউজ চ্যানেলে আমাদের ছবি পোস্ট করেছে। সাদীপ ভাইয়ার পেজে গিয়ে দেখলাম অলরেডি উনি ছবি দিয়ে দিয়েছেন। হাজার হাজার লাইক কমেন্টস ভরপুর ওনার পোস্টটিতে। অনেকে তো শেয়ার করেছেন, বাপ্পা পলিটিশিয়ানের বউ হয়ে তো আমি ফেমাস হয়ে গেলাম। নিজের প্রোফাইলে গিয়ে আরও অবাক হলাম। আমাকে ছবি আপলোড দিতে হবে না। ঝুমু, রাফসান ভাইয়া, ইতি আপু, রাদীপ ভাইয়া সবাই আমাকে ট্যাগ করে ছবি আপলোড করেছে। সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে নিচে নামতে আপু আর ঝুমুকে দেখতে পেলাম। চারিদিকে অন্য সব আত্মীয়রা নানান কীর্তি করছে। বউ ভাই বসুন বসুন, আপনাকে মেহেন্দি লাগাতে আসবে। ইতি আপু ঝুমুর মাথায় গাট্টি মেরে বলল, এই বেয়াদব, কি বলিস এসব? বউ ভাই কি আবার ভাবি রাখবি? না না, ভাবি ডাকার দরকার নেই, শেফা ডাকলেই চলবে। এই কথা ভাইয়ার সামনে বলে দেখিস শেফা, ভাই কান লাল করে দিবে তোর। যেহেতু তুই আমার অনেক ছোট, তাই তোকে আমি ফুল ডাকবো, কিন্তু ঝুমু তোকে ভাবি বলবে। আমি কিছু বলতে যাবো এর আগে ঝুমু বলল,
নো মো ওয়ার্ডস। নাস্তা খেয়ে বস ভাবি, মেহেন্দি আর্টিস্ট চলে আসবে তো একটু পরেই। ঝুমুকে আমি মুখ ভেঙচিয়ে বললাম, ওকে ননদ সাহেবা। আমরা তিনজন মিলে বসে নাস্তা করছি। এই সাদিক ভাইয়াটা কি পাষাণ, আমাকে বিয়ে করবে সে, কিন্তু আমাকেই সে ব্লক করে রেখেছে। এই আপু, তোমার ভাইয়ার কি খবর? সে তো আমাকে ব্লক করে রেখেছে এখনো। আমি এক চামচ নুডলস মুখে পুরে দিয়ে বললাম, এ কি বলিস, ভাইয়া তোকে ব্লক করে রেখেছে? দুনিয়ার মানুষ একদিকে আর আমার ভাই আরেকদিকে। ও হয়তো নাক ডেকে ঘুমোচ্ছে এখনো। তো ঘুমাবে না? ভাইয়া কালকে রাতে ঘুমাতে এমনিই অনেক দেরি করেছে। কেন করেছে? উফ ঝুমু, চুপ থাকতে পারিস না? কিছু না শেফা, এমনি আর কি, কাজ ছিল। আজি, বলো আমাকে কি হয়েছিল রাতে? ঝুমু বলে উঠল, কিছু না। ভাইয়া রাদীপ ভাইকে কল দিয়ে বলল ইজহার যেন বিয়েতে না আসে। ইজহারের মাকে তো দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ইজহার যেন না আসে। রাদীপ ভাইয়ের বিয়েতে আসলে কিছু বলবে না, কিন্তু তোদের বিয়েতে যেন না আসে। এইসব নিয়ে ভাইয়া বাসায় ঘ্যান ঘ্যান করছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই ছেলেটা একদম পাগল। উনি ভাবলো কেমন করে এত কিছুর পরেও ইজহার আমাদের বিয়েতে আসবে? শুধু শুধু চিল্লাপাল্লা করতেই ওস্তাদ উনি। বিকেলের দিকে মেহেন্দি আর্টিস্ট এসে আমাকে মেহেন্দি লাগিয়ে দিল। ইতিয়া পর ঝুমুও লাগিয়ে নিল মেহেন্দি। আজকে ওরা আমার সাথেই থাকবে। 3 বোন মিলে সাথে বাকি কাজিনরা মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। ঘুমানোর আগে একবার মা বাবার রুমে গেলাম। মা আর বাবা মন খারাপ করে বসেছিল। আমাকে দেখা মাত্রই মা আমাকে ডেকে নিলেন ওনাদের কাছে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা কত বড় হয়ে গেল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি জানি তোর খালামণি তোকে অনেক ভালো রাখবে, আর সাফিদ সেটা তোকে অনেক ভালোবাসে। তোর মা থেকে কাহিনী শুনে আমি বেশ অবাক হলাম। তুই কোনো চিন্তা করবি না, সবার সাথে মিলেমিশে থাকবি। বাবার বাসা তো কাছেই, বাবাকে বলবি আমি কি নিয়ে আসবো তোকে। বাবার কথা শুনে আমার বুকে তোলপাড় শুরু হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আমি বাবাকে জড়িয়ে ধরে বসে আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলতে লাগলো। আজকে আমার এই বাড়িতে লাস্ট দিন। কাল আমি অন্য কারোর ঘরের বউ হয়ে যাব। কেন যে এই সিস্টেমটা করা হলো? মেয়েদেরকে বিয়ে পরে ছেলে বাড়িতে যেতে হবে? আরও হাজার রকমের উপদেশ দিয়ে মা আমাকে রুমে দিয়ে আসলো। আজ আমি শেফা হয়ে শেষবারের মতন এই রুমে ঘুমাবো। কাল থেকে তো সাদীপ ভাইয়ার নাম আমার নামের সাথে জুড়ে যাবে। কাল থেকে আমি আর সিঙ্গেল থাকবো না, ডাবল হয়ে যাব। এইসব হাজারো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম মনেই নেই। ঘুম ভাঙতেই দেখলাম হাপুরা নেই পাশে। তার মানে ওরা চলে গেছে। ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। এই ফুল উঠেছিস? জলদি করে নাস্তা কর, আসরের টাইমে আগত হবে তোর। আর তুই ঘুম থেকে উঠছিস দুপুর 1টায়, হলুদ লাগাতে হবে আবার, জলদি কর। এই মেয়ে বস না। মা এক প্রকার চেঁচিয়ে কথা বলে দ্রুত পা ফেলে অন্যদিকে চলে গেল। ভাবি আমাকে নাস্তা দিতে লাগলো। ও ফুল, আজ পার্লারে যাওয়া লাগবে না। কেন ভাবি? কারণ তোমার ননদ মানে ইতি বিউটিশিয়ান বাসায় আসার ব্যবস্থা করে দিয়েছে। যাক, ভালোই হলো। পার্লারে যাওয়া আসা খুব পেন লাগে আমার। হ্যাঁ, আমার জন্যও ভালো হয়েছে, না হলে আফরাকে নিয়ে পার্লারে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ সেটাই। নাস্তার সাথে মা আমাকে একটি হলুদ রঙের শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর শেষে ছাদে নিয়ে গেল। চারিদিকে মহিলারা আমাকে ঘিরে ধরলো। একজন একজন এসে আমার গায়ে হলুদ লাগিয়ে দিল। নানু ও মামি এসেছে একটু আগে। ওনারা সাদীপ ভাইয়াকেও হলুদ লাগিয়ে এরপর আমার কাছে এলো। হলুদ লাগিয়ে প্রথমে দুধ দিয়ে আমাকে গোসল করালো, এরপর আমাকে নর্মাল পানি দিয়ে গোসল করালো। মা গো মা, কত নিয়ম কানুন! গায়ের ওপর তাওয়াল পেঁচিয়ে নিচে নেমে আসলাম। শাওয়ার নিয়ে বের হতেই ভাবি আমাকে শাড়ি পরিয়ে দিলেন। লাঞ্চ শেষ করে উঠতেই আকদের জন্য সবাই তাড়াহুড়ো করতে লাগলো। অনেক নিয়ম কানুন শেষে অবশেষে আমিও কবুল বলে ফেললাম। সাথে সাথে স্বাক্ষরও করে দিলাম রেজিস্ট্রি কাগজে। চারিদিকে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কবুল বলার সময় আমার বুক প্রচণ্ডভাবে কাঁপছিল। সাথে তো আমার কান্না ফিরে আছেই। এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ আমি সাদীপ ভাইয়ার বউ হয়ে গেলাম। মা, নানু, মামি আরও অনেক মহিলা এসে আমাকে চুড়ি, চেন, নাকফুল পরিয়ে দিলেন। সবাই রুম থেকে যেতে আমি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গেলাম। আয়নার চোখ পড়তে বেশ অবাক হলাম। নাকের ফুল, গলার চেন, হাতের চুড়ি সব কিছু মিলিয়ে আমাকে সত্যিকারের নতুন বউ লাগছে। 2 হাতে মুখ ঢেকে লজ্জায় হেসে উঠলাম। হ্যাঁ, আমি সাদীপ ভাইয়ার বউ।
রাগী গন্ডারের বউ আমি। ওয়াশরুম থেকে বের হতে দেখলাম পার্লারের মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতেই ওরা দ্রুত ওদের কাজ শুরু করে দিল। রাত 8টার দিকে আমার সাজ কমপ্লিট। এত ভারী লেহেঙ্গা গয়না আর হেয়ারস্টাইল নিয়ে আমার নিঃশ্বাস ফেলতে ভার লাগছে, কিন্তু আয়নায় তাকিয়ে নিজের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম। খয়েরি রঙের লেহেঙ্গাটা বেশ সুন্দর। বউ সাজলে সব মেয়েদের এক অন্যরকম সুন্দর লাগে। আমি গাড়ি থেকে নামতেই ইতি আপু, ঝুমু, মীরা আপু, তাসফিয়া সবাই এগিয়ে এলো। আমাকে ধরে আস্তে আস্তে ওরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাপ্পা, লম্বা জামাইয়ের জন্য আমার মতন বাটকুকে কত বড় হেল্প করতে হলো। হলুদের সেম কাহিনী, আজও সেম কাহিনী। যাক, কষ্ট হলেও হাঁটতে তো হবে। একটু পরে দেখলাম আমার পাশ থেকে আপুরা সরে গেলেন, আর সাথে সাথে আমার হাত অন্য একজনের হাতের মুঠো চলে গেল। হাতের পরশেই বুঝলাম এই মানুষটি আমার হাজবেন্ড ছাড়া আর কেউ না। কেন জানি লজ্জায় ওনার দিকে তাকাতেই পাচ্ছি না। সাদিপ ভাইয়া প্রেসের সবার সাথে ইন্টারভিউ দিচ্ছিল। গাড়ি থেকে তার প্রিয়তমাকে নামতে দেখে হার্ট ব্লক হয়ে গেল তার। খয়েরি রঙের তার জানকে সাদীপের কল্পনার থেকেও সুন্দর লাগছে বেশি। অবাক চোখে তাকিয়েছিল সাদীপ। মনে মনে বলল, কেন এত সুন্দর তুমি? কিভাবে সামলিয়ে রাখবো তোমাকে আমি? উফ, আমি হচ্ছে কি কথা। টেনশনের দিন শেষ। শেফা এখন সাদিফের। আল্লাহর কালিমা পড়েই তো আজ ওকে আমার করে নিলাম। এখন থেকে কোনো খারাপ নজর ওকে আর ছুঁতে পারবে না, আল্লাহ ভরসা। কিন্তু আমার না ওকে এখনই হাতার করতে ইচ্ছে করছে। উফ, আমার প্রিয়তমা। এসব কথা ভেবে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে তার প্রিয়তমার কাছে চলে এলো। আজ সবাই যার যার মনের মানুষকে মন ভরে দেখছে। ঝুমু, রাফসান, ইতি, রাদীপ ভাইয়া সবাই তার মনের মানুষকে ঘিরে বোনার স্বপ্নগুলো, কল্পনাগুলো সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। তোমাকে বলেছিলাম আমি জলদি বিয়ে করো, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবে না। তোমার ভাইকেই দেখো কি সুন্দর বিয়ে করে নিল। আমারও তোমার ভাইয়ার মতো রাগী হওয়া উচিত ছিল। রাদীপের এমন কথায় ভ্রু কুচকে ইতি বলল, তুমি কি ভেবেছ তুমি আমার ভাইয়ের মতো রাগী ছেলে হলে তোমাকে আমি বিয়ের জন্য রাজি হতাম? জীবনেও না। আর আমার ভাইয়ের মতো রাগী ছেলের জন্য শেফার মতো ভালো শান্ত মেয়েই দরকার। শেফার মতো আমি মোটেও তেমন শান্ত না। ওরে আমার বাঘিনী, হয়েছে এখন। আর ভ্রু কুচকাতে হবে না। বিয়ে যখন মন চায় আপনি করবেন, আর কি, সমস্যা নেই। আপনার জন্য আমি বুড়া বয়সেও বিয়ে করতে রাজি আছি। রাফিদের এমন কথা শুনে ইতি রাফিদের পেটে খোঁচা মারল। সাথে সাথেই দুজনে হেসে উঠল। সাদিফ আর সেপা নানা ভঙ্গিতে ছবি তুলছে। এতক্ষণ এই রাগিটার দিকে তাকাতে না পারলেও আমি এখন অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ ছবি তোলার জন্য ওনার দিকে আমাকে তাকাতেই হচ্ছে। ওনার পরনে খয়েরি ভারী কাজের শেরওয়ানির সাথে কাঁধের বাম পাশে খয়েরি রঙের ভেলভেটের ওড়না। দেখতে ওনাকে পুরাই হিরোদের মতন লাগছে। দাঁড়িয়ে, স্টাইল, পরনের পাগড়ি সব মিলিয়ে উনি পুরোই পারফেক্ট। মাঝে মাঝে ছবি তুলতে পাগড়ি খুলছেন, যার কারণে ওনার স্টাইলিশ ঘন চুল দেখা যাচ্ছে। ওনার সুন্দর চোখ জোড়া আর ঠোঁট মন মাতানো হাসি দেখে আমার মনে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু আফসোস, আমার সাথে উনি একবারও কথা বলেননি। শুধু নিজে থেকেই উনি আমার লেহেঙ্গা ঠিক করে দিয়েছেন, অথবা আমার হাত ধরে রাখেন। মুখে একটা কথাও বলেননি, অথচ কি সুন্দর করে হাসি মুখে সবার সাথে কথা বলছেন। আমাকে কি দেখতে বাজে লাগছে? আপনি আমার সাথে কথা কেন বলছেন না? আমি রেগে আছে বলেছি না? আমার রাগ ভাঙিয়েছো তুমি? তাহলে কেন কথা বলবো? সরি, আমি সব কিছুর জন্যই সরি বলছি। সরিতে কাজ চলবে না এখন। বাসায় নিয়ে মজা দেখাবো। বি রেডি বেবি। ওনার এমন কথায় মন কেঁপে উঠল। এমন কথা শুনতে হবে জানলে আমি ওনার কাছে কিছুই জিজ্ঞাসা করতাম না। এত বেশরম মানুষ উনি। ফ্যামিলি মেম্বার, ওনার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, নানা পলিটিশিয়ান সবার সাথে ছবি তোলা শেষ হতেই খাবার পর্ব শুরু হলো। এই তাল তো বোন। রাপসানের এমন কথায় ঝুমু বেশ রেগে গেল। এই, কে তোমার বোন? বোনকে বলেছে? আমি তো তাল তো বোন বলেছি। ও, আমাকে এখন তোমার আলতো বোন মনে হচ্ছে। ওকে, তাহলে তো তুমি আমার খালাতো ভাই হও, রাফসান ভাইয়া। ঝুমুর এমন টিটকারি মার্কা কথা শুনে রাপসান রেগে বলল, কেন ভাইয়া? আমি তো বোন হই আপনার, আমাকে কেন বিয়ে করবেন? রাপসান রেগে হাত দিয়ে মারতে চাইলে ঝুমু আই লাভ ইউ বলে এক দৌড়ে চলে গেল। আর রাপসান হেসে পাকলি বলেই মাথা চুলকালো। খাবার টেবিলে আমার পাশে সাদিপ ভাইয়া বসলেন। সব কাজিন আর ওনার ফ্রেন্ডের ঠেলায় এক প্লেটে খাবার নিলাম আমরা।
আমাকে ইতিআপু খাইয়ে দিতে চাইলে সাদীপ ভাইয়া বললেন উনি খাইয়ে দিবেন আমাকে। সাথে সাথে চারিদিকে শীষ বাজালেন ওনার ফ্রেন্ডরা। টেবিলের নিচ দিয়ে আমার এক হাত চেপে ধরলেন উনি। আমি হাত ছুটাতে নিলে উনি আরও শক্ত করে হাত ধরে নিলেন। সাদীপ ভাইয়া নিজে হাতেই ছোট্ট করে লোকমা নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন। এরপর নিজে খাচ্ছেন। অল্প খেয়ে আর খেতে ইচ্ছা করছে না। এক প্রকার নার্ভাসনেসের কারণে আমার মনে ধুকপুক করছে। উনিও আর জোর করেননি আমাকে। আমার দিকে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে উনি নিজের খাবার খেতে লাগলেন। বড্ড কিউট লাগছে সাদীপ ভাইয়াকে। এই লোকটা বরাবরই ভোজন রসিক মানুষ। আস্তে আস্তে বিদায়ের সময় চলে এসেছে, আর আমার বুকে নেমে এলো এক অজানা কষ্টের ছোঁয়া। মা বাবা আমার হাত সাদীপ ভাইয়ার হাতে তুলে দিতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। সাথে মা বাবাও কান্না করছে। ইসলাল ভাইয়া ভাবি জড়িয়ে ধরার পর রাফসান ভাই আমাকে জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ। ভাইয়াদের কান্না মাখা চোখ দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল। সাদীপ অবাক চোখে তার বউয়ের কান্না দেখছে। কেউ সে বাধা দিচ্ছে না, কারণ সে জানে এমন সময় মেয়েদের খুব কষ্ট হয়। অবশেষে সবাইকে বিদায় দেওয়ার পর গাড়িতে বসে পড়লাম। পিছনের সিটে শুধু আমি আর উনি, আর গাড়ি চালাচ্ছে ড্রাইভার। বাড়ি বেশ দূরে এই কনভেনশন সেন্টার থেকে। বিদায়ের সম্পূর্ণ সময় ধরে সাদীপ ভাই আমার হাত ধরে রেখেছিল। আফরা বাচ্চাটা তার নানুর কোলে ঘুমোচ্ছিল, তাই আর আদর করতে পারিনি তাকে। খুব মন জ্বলছে তার জন্য। কান্নার ফলে আমার হিঁচকি উঠে গেল। আশ্চর্য, এতক্ষণ ধরে কান্না করছো, কিছুই বলিনি। আর এক ফোঁটা চোখের পানি পড়লে খারাপ হবে কিন্তু। আপনি আমায় এমন করছেন কেন? সবাইকে ছেড়ে আসতে আমার কষ্ট হচ্ছে না? নিজের তো ঠিকভাবে কথাই বলছেন আমার সাথে। আমি কাঁদলেও আপনার কি? আপনি তো আমায় ভালোবাসেন না। ভালোবাসলে কখনো এমন করতেন না আমার সাথে। কে বলেছে সব কথা? ভালোবেসে এনে কথাটা কে বলেছে? কেউ বলেনি, আমিই বলছি। আমি সব বুঝি, বাবু না আমি। সাদীপ ভাইয়া কোমর জড়িয়ে ধরলেন, আমার কপালে এক পাশে চুমু দিলেন। উফ, আমার জান রে, এত বুঝলে তো আমাকে আর আগেই বিয়ে করে এসেছিল। এতদিনে আমাদের বাবু চলে আসতো। ওনার কথায় আমি কেঁপে উঠলাম। পাশ ফিরতেই উনি টুপ করে আমার ঠোঁটে একটা চুমু দিলেন, আর আমি লজ্জায় সবাইকে ছেড়ে আসার কষ্ট ওনার কাঁধে মাথা রেখে নিঃশব্দে কান্না করে চলেছি। আর উনি আমার এক সাইডে জড়িয়ে ধরে কাপড়ের উপর আমার পেটে নানা আঁকিবুকি করছে। টিভিতে জনপ্রিয় পলিটিশিয়ান সাদনান সাদিবের বিয়ের কথাটি হেডলাইন দেখাচ্ছে, সাথে নিউজে দেখাচ্ছে পলিটিশিয়ান সাদিব ও তার বউকে নিয়ে। দুজনকেই রাজা রানী থেকে কম লাগছে না, এমন সব কথা শোনা যাচ্ছে টিভির সাংবাদিকদের। ইজিহার এইসব দেখে ড্রিঙ্কস করছে। এক পর্যায়ে শেফা আর সাদিবের হাস্যজ্জ্বল মুখ দেখে খুব জোরেই অ্যালকোহলের বোতলটা টিভিতে নিক্ষেপ করলো। সাথে সাথে টিভির সব কথা চুপ হয়ে গেল। সাদনান সাদিফ, তোর করাই ইনসাল্টের বদলা তো আমি নিব, আর তোর বউ সে তো আমার হবেই। এমন সব নানা কথা বলে সে বিশ্রীভাবে হেসে চলল।